নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প সুধার বিবাহ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি সুধার বিবাহ। অধ্যায় 1। বৃহদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ। কর্তা শাটিন মোড়া সোফায় হেলান দিয়ে রূপোর গুড়গুড়ি হতে সোনার মুখনলে ধূম আকর্ষণ করছিলেন। গৃহিণী অদূরে একখানি গদি মোড়া চেয়ারে বসেছিলেন। কর্তা গিন্নিতে কথাবার্তা হচ্ছিল। গিন্নি বললেন, আর তুমি দোমনা করছো কেন? অতুলের সঙ্গেই খুকির বিয়েটা দিয়ে ফেলো। দেখতে দেখতে মেয়ে ডাগর হয়ে উঠল। জেঠের কোলে 14 বছরে পা দিয়েছে। আর দেরি হলে সমাজে মুখ দেখাবো কেমন করে? কর্তা বললেন, দেখো, তুমি ওই সব মদ টদগুলো ছাড়ো। মেয়ে 14 বছরের হয়েছে তো ভারী একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ। গিন্নি বললেন, আবার কি? হিঁদুর ঘরের আইবুড়ো মেয়ে 14 বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না? কর্তা বললেন, ওর ব্যাং, কুঁয়োয় বসে আছো, দুনিয়ার খবর তো রাখো না। বিলেতের আমেরিকার বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে 16 বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। 16 বছরের কমে কখনোই আমি মেয়ের বিয়ে দেব না। নির্মলারও দিইনি। আমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করব না, এই আমার প্রতিজ্ঞা। গিন্নি বললেন, তা আমরা তো বিলেতেও বাস করি নে, আমেরিকাতেও বাস করি নে, যে সমাজের যা প্রথা। কর্তা বাধা দিয়ে বললেন, এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে 16, 17, 20 বছরের পর্যন্ত আইবুড়ো মেয়ে রয়েছে। সে খবর রাখো কুয়োর ব্যাং। ওই ওতলোর হাতে মেয়ে দেবার কল্পনাও করো না, সে অসম্ভব একেবারে। কেন অসম্ভব কিসে শুনি? অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে? অজাতে পড়বে না তা স্বীকার করছি, কিন্তু অঘরে পড়বে নিশ্চয়। তবে তোমরা অঘর বলতে যা বোঝো আমি সে অর্থে বলছি না। কি অর্থে বলছো তুমি? তাহলে বুঝিয়ে বলি, শোনো। তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত। ভূমিষ্ঠ হয়ে অবধি এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, যে ঘরে গেলে সে সমস্ত সে পাবে না, সেই ঘরই তার পক্ষে অঘর। তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরি ভিন্ন অন্য শাড়ি পরে না। একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয়। রূপোর থালা বাসনে খেয়ে দে এমনই তার অভ্যাস হয়ে গেছে যে কাঁসার থালা বাসনে খেতে হলে তার গন্ধ লাগে। বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাত্রে তার ঘুমই হয় না। 2-3টে দাসী সারাদিন তার পরিচর্যায় ব্যস্ত। সে কি তোমার ওই 200 টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে ভুঁটি পেতে কুটনো কুটতে পারবে, না শিল পেতে বাটনা বাটতে পারবে, না কয়লা ধরিয়ে ভাত রাঁধতে পারবে? গিন্নি নীরবে বসে কিয়ৎকাল চিন্তা করলেন। তারপর বললেন, কেন পারবেই বা না কেন? হলেই বা বড় মানুষের মেয়ে, হিঁদুর মেয়ে তো, মেম সাহেব তো আর নয়। নিজের সংসারে নিজের স্বামী পুত্রকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের কাজকর্ম করা, সেটা তো মেয়ে মানুষের ভাগ্যের কথা। ও যদি বলে আমি পারবো, আর ও যদি বলে আমি তাতেই খুশি, তবে আমরা কেন তাতে বাধা দিই? দুটিতে ভাব হয়েছে বড্ড। এ বিয়ে না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে, তা তোমায় বলে রাখলাম। শুধু অসুখী বা বলি কেন, অধম্য হবে। মেয়ে মানুষের যা প্রধান কর্ম, এই সতী ধর্ম, তাতেই আঘাত লাগবে। কর্তা কয়েক মুহূর্ত সবিস্ময়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে রইলেন। তার মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিষ্কার ফুটে উঠল। তারপর বললেন, ও এত দূর গড়িয়েছে?
খুকি তোমাকে বলেছে বুঝি ওইসব কথা? হুম, দুটিতে ভাব হয়েছে বড্ড, তাই নাকি? বলে বিদ্রূপের ভঙ্গিতে ওষ্ঠযুগল কুঞ্চিত করে মাথাটি নাড়তে লাগলেন। গৃহিণী আনত নেত্রে সভয়ে উত্তর করলেন, হ্যাঁ। কর্তা বললেন, ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে, ওর গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। ডাকো তো একবার হারামজাদিকে, কোথায় গেল? সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি আজ। গিন্নি বললেন, নাও, আর বাপ গিরি ফলাতে হবে না, ভারী বিহিত করবে তুমি। সে স্কুলে চলে গেছে, এই তো গাড়ি তাকে রেখে ফিরে এলো। 11টা বাজে, এখন উঠে স্নান করবে না আমার সঙ্গে বসে বসে ঝগড়াই করবে কেবল? কর্তা ঘড়ির দিকে চাইলেন, বললেন, আমি তো ঝগড়াই করছি বটে, কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি। ভাব হয়েছে এই আবার কোন দেশি কথা? গিন্নি বললেন, কেন? এই যে এখনই বলছিলে বিলেতের আমেরিকার ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত, তা সেসব দেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না? মনের ভিতর একজনকে ভালোবাসবে, বাইরে অন্যজনকে বিয়ে করে তার ঘর করতে যাবে, এটা কি ধর্ম? কর্তা চিন্তান্বিতভাবে বললেন, তা সেজন্যে বিশেষ চিন্তা নেই। এই লাভ ফাভ ওসবগুলো নিছক ছেলে মানুষই বই তো নয়। দেখাশোনা বন্ধ হলে সেটা সময়ে আপনিই সেরে যাবে। আর কিন্তু খবরদার, সুধা যেন নির্মলের বাড়িতে না যায়, বুঝলে? তাহলে ওসব বাঁদরামি দুদিনেই চুকে বুকে যাবে। হ্যাঁ, চুকে যাবে। দিনকে দিন যত বুড়ো হচ্ছেন ততই ভীমরতি ধরছে। বলে গৃহিণী কর্তা স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করতে উঠে গেলেন। তা ব্যাপারটা এই যিনি রূপোর গড়গড়িতে সোনার মুখনলে তামাক খেতে খেতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন, এর নাম বরদা কিঙ্কর চক্রবর্তী। ইনি কলকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি। তাছাড়া দেশে জমিদারি আছে, অগাধ টাকা। এনার 2 কন্যা, একটি মাত্র পুত্র। জ্যেষ্ঠা কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলকাতার স্বামী গৃহে বাস করে। তাহার বয়স 18 বৎসর মাত্র। তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক। শ্বশুরের তুল্য না হলেও বিনয়ভূষণ ধনী লোক, দেশে তার বিষয় সম্পত্তি আছে, চাকরিটুকুই ভরসা নহে। খুকি অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম সুধাংশু নলিনী বা সুধা। তার বয়ঃক্রম 14 বৎসর, বেথুন স্কুলে 2য় শ্রেণীর ছাত্রী। বরদাবাবুর পুত্রটি এখন 7ম বর্ষীয় বালক মাত্র। অতুলও রসায়নের অধ্যাপক, কিন্তু বেসরকারি কলেজের। 200 টাকা বেতন মাত্র পায়। অতুল ও বিনয় পূর্বে সহপাঠী ছিল। বন্ধুগৃহেই বন্ধু শালিকা সুধার সঙ্গে অতুলের পরিচয় সূত্রপাত। ক্রমে সেই পরিচয় রীতিমতো ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছা অতুলের সঙ্গে সুধার বিবাহ হোক। অতুলের যেদিন আসবার কথা, নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়ে সুধাকে নিয়ে আসে। আবার সুধা কোনোদিন আসলে অতুলকে খবর দিতে বিনয় ভোলে না। বস্তুত এদের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এইরূপ সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। এরা 2 বোনেই সুন্দরী, তবে সুধা বেশি সুন্দরী। বিশেষ করে তার গায়ের রংটি চমৎকার, এমন রং বাঙালি ঘরে দুর্লভ। অধ্যায় 2। 3 মাস পরে একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে জলযোগ করতে করতে বরদাবাবু পত্নীকে বললেন, ও কালকে খুকিকে দেখতে আসবে। কারা? কোথা থেকে? ময়মনসিংহ জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে। রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো? মস্ত বড় লোক। যেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে কি একটা ছিল, এখন এই রাজার নামে সে স্থানের নাম মুকুন্দনগর হয়েছে। রাজা উপাধি হলে কি হয়, অনেক মহারাজার চেয়ে টাকা বেশি। গৃহিণী বললেন, রাজা মুকুন্দনাথের নাম তো ছেলেবেলা থেকে শুনছি, তার বয়স হয়েছে নিশ্চয়ই,
এই বয়সে আবার বিয়ে করবেন নাকি? দূর পাগলি, রাজা কেন রাজকুমারের জন্যে? রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক, তার এক বন্ধু আর একজন জ্যোতিষী পণ্ডিত, এই 4 জনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছে। আমাদের সব শ্রেণীর লোক যিনি যেখানে আছেন সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করছে। 3 মাস হলো তারা এই কাজে বেরিয়েছে। নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছে। রাজকুমারের বয়স কত? 20-21। স্বভাব চরিত্র কেমন? বড়লোকের ঘরের বখাটে ছেলে নয় তো? তা যদি হয় তাহলে কিন্তু তাকে মেয়ে দেব না। তা তিনি রাজকুমারী হন আর বাদশা কুমারী হন। এই কথায় বরদাবাবু একটু বিব্রত হয়ে পড়লেন। লুচি ছিঁড়ে আলুর দমে মাখাতে মাখাতে বললেন, তার স্বভাব ভালো হওয়ারই সম্ভাবনা, কত বড় রাজার ছেলে। গিন্নি বললেন, যা বললে, বড়লোকের ছেলের, রাজার ছেলের স্বভাব চরিত্র কি আর বেগরায়? যত বেগরায় গরিবের ছেলের। যত গরিব কেরানি মাস্টার, এদের ছেলেরাই সচরাচর মদ খেয়ে কুপল্লীতে পড়ে থাকে, রাত্রে বাড়ি আসতে পারে না, নয়? কর্তা বললেন, সে কথা বলছি নে, তবে সহবত বলে একটা জিনিস আছে তো। সে যাই হোক, মেয়ে যদি তাদের পছন্দই হয়, সেসব বিষয়ে খোঁজ খবর না নিয়েই কি আর বিয়ে দেব নাকি? কখন দেখতে আসবে? কাল বিকেলে 4টে থেকে 5টার মধ্যে। আমি 3টের পরেই অফিস থেকে ফিরে আসব। নির্মলাকেও আনানো উচিত তো? বরদাবাবু যেন কিঞ্চিত অনিচ্ছার সঙ্গে বললেন, আচ্ছা, আনিও তাকে। অতঃপর বরদাবাবু নীরবে জলযোগ সমাপ্ত করলেন। তিনি যখন উঠছিলেন, গৃহিণী তখন বললেন, হ্যাঁ গা, তবে যে বলেছিলে মেয়ের 16 বছর না হলে কোনো মতেই বিয়ে দেবে না, তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না। ভৃত্য রূপোর জগ থেকে জল ঢালছিল। প্রকাণ্ড রূপোর চিলিমচির উপর বরদাবাবু হাত ধুচ্ছিলেন। সহসা কোনো উত্তর দিলেন না। মুখ ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বললেন, একসময় তাই বলতাম বটে, এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায়। গৃহিণী বললেন, তাহলে বলো, তোমার মত বিশ্বাস ফিশ্বাস কিছুই নয়, ওইসব ভণ্ডামি মাত্র। তুমি একজন সুযোগবাদী। বরদাবাবুর মনে হলো, সুযোগবাদী না হলে কি তিনি এত বড় একটা অ্যাটর্নি হতে পারতেন? কিন্তু সে ভাব গোপন করে মৃদু হেসে বললেন, দেখো গিন্নি, তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তখন তুমি ক খ চিনতে না। নিজে রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছিলাম, তার কি এই প্রতিফল? কেন? নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগালি দিচ্ছ। কখন আবার তোমায় আমি গালাগালি দিলাম? কেন, শালা না বললে কি গালাগালি হয় না? ওই যে তুমি আমায় সুযোগবাদী বললে, সেটা বুঝি গালাগালি হলো? ভয়ঙ্কর। তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে, তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম। সেই রাত্রিতেই সুধা শুনল রাজবাড়ির লোকে তাকে দেখতে আসবে। শুনে তাহার প্রাণে বড় ভয় হলো। এই 3 মাস কাল অতুলের সঙ্গে তার সাক্ষাৎ নেই। পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তার বন্ধ হয়েছে। তবে দিদি মাঝে মাঝে আসে বটে এবং দিদির নিকট হতে অতুলের সংবাদ পায়। দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করবার অভিলাষ জ্ঞাপন করেছিল, কিন্তু নির্মলা তাতে রাজি হয়নি। সে বলেছিল, না ভাই, কি জানি, বাবা যদি শেষ পর্যন্ত মত না করেন, সেসব তুই ভুলে যাবারই চেষ্টা কর। সুধা বলেছিল, দিদির যেমন কথা, চেষ্টা করলেই কি মানুষকে ভুলতে পারে? সে রাত্রে নিজ শয়নকক্ষে প্রবেশ করে আলো নিভিয়ে বিছানায় বসে সুধা প্রথমটা খানিক কাঁদল।
তারপর আলো জেলে নিজ আলমারি থেকে অতুলের ফটোগ্রাফখানি বের করে অনেকক্ষণ ধরিয়া সেটা দেখল। শেষে আলো আবার নিভিয়ে দিয়ে অতুলের ছবিখানি বালিশের তলায় রেখে মনে মনে দেবদেবীগণের নিকট প্রার্থনা করতে লাগিল, হে মা কালী, হে মা দুর্গা, হে বাবা মহাদেব, হে বাবা জগন্নাথ, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। রাজবাড়ির সেই পাঁজি ছুঁচোগুলো আমায় যেন পছন্দ না করে, আমায় যেন তারা বিষ নয়নে দেখে। আমি তোমাদের সবাইকে পুজো দেব, আমায় তোমরা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আজ রাত্রে সুধার ভালো ঘুম হলো না, মাঝে মাঝে জেগে উঠল। দেবদেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল। অতুলের ছবিখানি দেখতে ইচ্ছা হয়, কিন্তু ভয়ে আলো জ্বালতে পারে না, কারণ পাশের ঘরেই তার মা শুয়ে রয়েছেন এবং মাঝের দরজা খোলাই থাকে। আগে অনেকবার রাত্রি জেগে নভেল পড়তে গিয়ে ধরা পড়ে মার নিকট বকুনি খেয়েছে সে। আজ এমন করেই রাত্রি পোহালো। বেলা 1টার সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হলো। 2টার মধ্যে নির্মলা এসে গেল। রাজবাড়ির লোকেরা যথাসময় এসে কন্যাকে দেখলেন। জ্যোতিষী মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করলেন, অভিমত প্রকাশ করলেন, মেয়েটি সুলক্ষণা বটে। রাজমাতুল বললেন, বরদাবাবু, এতদিনে আমাদের ভ্রমণ শেষ হলো। 4 মাস কাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি, কিন্তু আপনার মেয়ের মতন এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি। রংটার উপরেই রাজা বাহাদুরের বিশেষ রকম ঝোঁক। আপনার এই মেয়ের মতো বা এর চেয়েও সুশ্রী মেয়ে যে আমরা দেখিনি তা নয়, তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি। যাকে শাস্ত্রে আসল গৌরী বলে, এ মেয়ে তাই। এই মেয়েই আমাদের পছন্দ। আজ রাত্রেই আমরা দেশে ফিরব। রাজা বাহাদুরকে, রানীমাকে গিয়ে সব কথা বলবো। আর কুমার বাহাদুর তো নিজে এসে একবার দেখতে চাইবেনি। তারপর শুভ কার্যের দিন স্থির করা যাবে। যদি অনুমতি করেন আজ তাহলে আমরা উঠি। বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সঙ্গে পাশের সংবাদে বরদাবাবু আনন্দে বিহ্বল হইলেন। কিঞ্চিত মিষ্টিমুখ করে যাবার জন্য এদেরকে অনুরোধ করলেন। আগে থেকেই বিলক্ষণ আয়োজনাদি চলছিল। শুধু মিষ্টি রসে নয়, সররসে রসনা পরিতৃপ্ত করে আগন্তুকগণ বিদায় গ্রহণ করল। গৃহিণীও আনন্দিত হল। এই 3 মাসে তার মনে ধারণা জন্মিয়েছিল যে সুধা অতুলকে ভুলেছে। মেয়ে রাজরানী হবে, এই সংবাদে কোন মা না আনন্দিত হবেন। সুধার কিন্তু কেঁদে কেঁদে রাত্রি কাটল। অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করল, দেবদেবীগণ সমস্তই ঝুটা, হিন্দু ধর্ম একেবারেই ফাঁকি। অধ্যায় 3। কুমার বাহাদুর কবে সুধাকে দেখতে আসবেন এই চিন্তায় বরদাবাবু দিবানিশি ব্যস্ত রইলেন। সপ্তাহান্তে মুকুন্দনগর থেকে পত্র আসলো। রাজমাতুল লিখেছেন, আমরা ফিরে এসে রাজা বাহাদুর ও রানীমার বরাবর আপনার কন্যার বিষয়টি সবিশেষ বর্ণনা করেছি। শুনে তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন। কুমার বাহাদুর যাবেন না, তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়ে আপনার কন্যাকে দেখবেন। কিন্তু এখন তিনি কাজকর্মে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, তাই বোধহয় আগামী মাসের 15 তারিখ কলকাতা যাত্রা করতে পারবেন। সুতরাং রাজা বাহাদুরের শুভাগমনের এখনো প্রায় 1 মাস বিলম্ব আছে জেনে বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনঃসংযোগ করলেন। অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বরদা ভবনের সকল সংবাদ পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে থাকেন। মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং 1 মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ং কন্যা দেখতে আসবেন সে সংবাদও পেলেন। 2 বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলতে লাগলো। অতুলবাবু প্রত্যহ নিজের কলেজের পর প্রেসিডেন্সি কলেজে গিয়ে বিনয়বাবুর রসায়নাগারে 2-3 ঘন্টা করে কাটাতে লাগলেন। উভয়ই রসায়ন শাস্ত্রে সুপণ্ডিত। উভয় মিলে যে কী সব রাসায়নিক পরীক্ষা করতে লাগলেন তারাই জানেন। সপ্তাহকাল দুজনে প্রেসিডেন্সি কলেজে বসে এইরূপ বৈজ্ঞানিক পরীক্ষা চালালেন।
তারপর একদিন নির্মলা কিসের একটা শিশি কাপড়ের মধ্যে লুকিয়ে বাপের বাড়ি গিয়ে তার কনিষ্ঠাকে দিল। চুপি চুপি কি সব উপদেশও তাকে দিয়ে আসলো। সুধা শিশিটা নিজের আলমারির মধ্যেই লুকিয়ে রাখল। এর কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তা গৃহিণীতে কথাবার্তা চলছিল। রাজা বাহাদুরের আসবার তো অধিক বিলম্ব নেই, 1 সপ্তাহ মাত্র। মেয়ে দেখে তবে বিবাহের দিন স্থির হবে। সেই বিষয়ে যদি মতামত জিজ্ঞেস করেন তবে তাকে কি বলা হবে এই সম্বন্ধে বরদাবাবু পত্নীর সঙ্গে আলোচনা করতে চাইছিলেন। গৃহিণী বললেন, দিন স্থির তো করবে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি দেখে আমি যে মোটেই সাহস পাচ্ছি নে। কেন, কি ভাবভঙ্গি দেখলে? সেই দিন তারা এসে মেয়ে দেখা অবধি ও যেন কেমন মন মরা হয়ে থাকে। মুখে হাসি নেই, ভালো করে খায় না, রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, এও আমি টের পেয়েছি। দেখছো না কিরকম রোগা হয়ে যাচ্ছে। ভেবে ভেবে বাছার আমার সোনার বরণ কালি হয়ে যাচ্ছে। মেয়ে ডাগর হয়েছে, তার অমতে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না হয়ে দাঁড়ায়। বরদাবাবু বললেন, হ্যাঁ, এইসব ছেলে মানুষই কথা শোনো কেন? কিন্তু মনে মনে তিনি শঙ্কিত হয়ে উঠলেন। বলাই যায় কি, কালের যেরূপ গতি কাপড়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেবে, না হয় আফিম এনে ভক্ষণ করবে, কে বলতে পারে। গৃহিণীকে অবশেষে তার আশঙ্কার কথা খুলে বললেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করে তাকে সাবধান করে দিলেন। পরদিন বরদাবাবু সুধাকে ডেকে মিষ্টি কথা বলে তাকে নানা প্রকারে বোঝালেন, কিন্তু সুধা কোনো উত্তর করল না, কেঁদে কেঁদে চলে গেল। দিনের পর দিন এইভাবেই কাটতে লাগলো। দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হতে মলিনতর হতে লাগলো। কন্যার এইরূপ অবস্থা দেখে বরদাবাবু শঙ্কিত হয়ে উঠলেন। ভাবি পুত্রবধূর গাত্রবর্ণের উপর যে রাজার অত্যধিক ঝোঁক। মুকুন্দনগর হতে পত্র আসলো, অমুক দিন অমুক সময়ে সপারিষদ রাজা বাহাদুর মেয়ে দেখতে বরদা ভবনে উপস্থিত হবেন। বড় বড় সাহেবী দোকান থেকে বরদাবাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম, কমপ্লেকশন লোশন প্রভৃতি আনতে লাগলেন। তার কড়া আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশও হতে লাগলো। কিন্তু তাতে এক সমস্যা দেখা দিল, মেয়ে দিন দিন কালো হতে লাগলো। অধ্যায় 4। রাজা বাহাদুরের আসবার আর মাত্র 1 দিন বিলম্ব আছে। আগামীকাল সকালের ট্রেনে তিনি এসে পৌঁছবেন এবং বিকেলবেলায় মেয়েকে দেখতে আসবেন। কি উপায় হবে? প্রাতকালীন চা পান করার সময় দ্বিতলের বৈঠকখানায় বসে এটাই বরদাবাবু চিন্তা করছিলেন। এমন সময় তার গৃহদ্বারে একখানি মোটর গাড়ি দাঁড়াবার শব্দ হলো। বরদাবাবু জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি থেকে নামছেন। দেহটি স্থূল, গায়ে একটা আধময়লা সুতি পিরান, তার উপর ময়লা একটা লাট হয়ে যাওয়া একটা সিল্কের চাদর। কিছুক্ষণ পরে দারোয়ান আসিয়া নিবেদন করল মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী। নিয়ে এসো বলে বরদাবাবু গম্ভীরভাবে ধূম্রপান করতে লাগলেন। লোকটি দারোয়ানের সঙ্গে এসে বাইরে জুতো খুলে প্রবেশ করল। অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে বরদাবাবুকে নমস্কার করে বলল, অসময়ে এসে হুজুরকে বিরক্ত করলাম না তো? বরদাবাবু বললেন, না না, বিলক্ষণ, বিরক্ত করবেন কেন? বসুন বসুন। লোকটি হাত জোর করে বলল, আগে না, সে গোস্তাকি কি করতে পারি? আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক, সুতরাং হুজুরও মনিব স্থানীয়। 2-1 কথা নিবেদন করার জন্য এসেছিলাম, হুকুম হলে বলতে পারি। বরদাবাবু বললেন, বলুন না, আমাদের সঙ্গে ওইসব ফর্ম্যালিটির কিছু দরকার নেই। বসুন বসুন, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? লোকটি সংকুচিতভাবে চেয়ারে বসল। আমাদের রাজা বাহাদুর কাল সকালে ট্রেনে আসবেন, এই স্থির ছিল।
হুজুরকে পত্রেও তা জানানো হয়েছে, কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন। ল্যান্সডাউন রোডে নাটোর রাজবাড়িতে উঠেছেন। আমাকে আপনার কাছে জিজ্ঞেস করতে পাঠালেন কালকের পরিবর্তে আজ বিকেলে যদি তিনি মেয়ে দেখতে আসেন তাতে আপনাদের কোনো কি অসুবিধে আছে? কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন তাহলে আজ রাত্রেই আবার রাজধানী রওনা হতে পারেন, সেখানে জরুরি কাজ আছে। বড়দাবাবু বললেন, রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি? বেশ বেশ, তা আজ বিকালে যদি তিনি আসেন তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি বরঞ্চ নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব। কটার সময় যাব বলুন দেখি? লোকটি বিনীতভাবে বলল, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি তো বাড়ি দেখে গেলাম, আমি তাকে সঙ্গে করে আনব। আচ্ছা, যদি অনুমতি হয় এখন তাহলে উঠি। বলে সে উঠে দাঁড়ালো। বড়দাবাবু বললেন, বসুন বসুন, তাড়াতাড়ি কি, একটু চা খেয়ে যান। লোকটা বলল, আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু তার সঙ্গে আর একটু প্রার্থনাও আছে। কি বলুন? মাকে, মানে আমাদের বৌরানী মাকে এখন একবার দেখতে পাবো। ও বেলা অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই, কিন্তু মার রূপ গুণ সম্বন্ধে যেরকম বর্ণনা শুনেছি তাকে একটিবার দেখবার জন্য মনটা বড়ই উতলা হয়েছে। বড়দাবাবু ভৃত্য দ্বারা সুধাকে ডেকে পাঠালেন। 1 মিনিট পরেই সুধা এসে বলল, ড্যাডি, আমায় ডাকছেন? হ্যাঁ মা, এই মুকুন্দনগর রাজবাড়ি থেকেই ভদ্রলোকটি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমার মাকে গিয়ে বলো এর জন্য 1 পেয়ালা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন। লোকটি বলল, বড়দাবাবু থাক থাক, চা খাবো ওটা ভুল বলেছি। আমার এখনো যে স্নান আহ্নিক হয়নি সেটা খেয়ালই ছিল না। মা লক্ষ্মী, তুমি বাড়ির ভিতর যাও তো। একে তো মুকুন্দনগর রাজবাড়ির নাম শুনে সুধা জ্বলে উঠেছিল। কে এই ব্যক্তি যে এমন আদেশের স্বরে তার সঙ্গে কথা বলছে? লোকটির দিকে সুধা কঠোর দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে প্রস্থান করল। সে চলে যাওয়া মাত্র আগন্তুকের মুখ থেকে সে বিনীত ও নম্র ভাব একইভাবে তিরোহিত হয়ে গেল। ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বললেন, এইটাই তো আপনার মেয়ে সুধাংশু নলিনী। মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই তো দেখে গিয়েছিল। কথা বলার ধরনে বড়দাবাবু একটু রুষ্টভাবে বললেন, হ্যাঁ তাই। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, কেন মশাই, আর কি জোচ্চুরি করার জায়গা পেলেন না? এই মেয়ে আপনার আরমানি বিবির মতো সুন্দরী? এ তো রীতিমতো শ্যামবর্ণ, কালো বললেও অন্যায় হয় না। বলি, কি রং টং আর আরক টারক মাখিয়ে রাজবাড়ির লোকেদের চোখে সেদিন ধুলো দিয়েছিলেন বলুন তো? বড়দাবাবু ক্রুদ্ধভাবে উঠে দাঁড়িয়ে বললেন, মশাই সরে পড়ুন দেখি। ফের যদি কোনো অপমানসূচক কথা এখানে উচ্চারণ করেন তবে দারোয়ান দিয়ে আপনাকে বের করে দেব। আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন তাতে তিনি আমার মেয়েকে না নেন নাই নেবেন। লোকটি বলল, রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না, কারণ আমি রাজা মুকুন্দনাথ রায়। আমি ইচ্ছা করেই একদিন আগে কলকাতা এসেছি, আর মেয়ের যথার্থ স্বরূপ কি তাই দেখবার জন্যই নিজের কর্মচারী সেজে অসময়ে এইভাবেই এসেছি। কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেকে ভয়ানক জোচ্চোর, তার উপর বাঙাল দেশের লোককে তারা গর্ধব বলেই মনে করে, ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায়। কিন্তু সেটা আপনাদের ভুল, বাঙালকে সহজে ঠকানো যায় না। ভাগ্যি সেভাবে এসে দেখলাম, নইলে ও বেলায় তো আবার রং টং মাখিয়ে পেতনির বাচ্চাটাকে পরীর বাচ্চা সাজিয়ে দেখাতেন। উফ, বাপ রে বাপ, কলকাতার লোকেরা কি জোচ্চোর কি জোচ্চোর বলে গটগট করে রাজা বের হয়ে গেলেন। অধ্যায় 5। তারপর কি হলো? প্রমাণ হলো হিন্দু দেবদেবীগণ মিথ্যে নয়, হিন্দু ধর্ম ফাঁকি নয়।
সুধার এতদিনকার সকরুণ আবেদনে দেবদেবীগণ কর্ণপাত করেছেন। বরদাবাবু অবশেষে বুঝলেন অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হবে না, হয়তো বাঁচবেই না। সুতরাং বিবাহে তিনি মত দিলেন। সুধার মুখে আবার হাসি দেখা দিল। দিদির দেওয়া সেই আড়কের শিশিটা খালি হয়ে গিয়েছিল, আর সেটা ভর্তি করে আনানোর প্রয়োজন হলো না। মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। পরের মাসে বিয়ে। সুধার দেহবর্ণ তখন আবার পূর্ব ঔজ্জ্বল্য ধারণ করেছে। বিবাহ হয়ে গেলে বিনয়বাবু বরের কানে কানে বললেন, জয় রসায়নের জয়।